তোমাদেরকে কেউ যদি 10 টাকা চায়, তাহলে তোমরা কি 10 টাকাটা সঙ্গে সঙ্গে দেবে? নিশ্চয়ই মনটা কেমন হবে, একটু খুচখুচ করবে, ইস 10 টাকা দিয়ে দেবো, 10 টাকাটা ফেরত পাবো কি তার পাবো না তার ঠিক নেই। কিন্তু এই সামান্য 10 টাকাটা দিতে আমাদের খচখচ করে। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা অনেক টাকা কোনো কারণ ছাড়াই ইলেকট্রিসিটি বোর্ডকে দিয়ে চলেছি, তো আমরা সেইগুলো বুঝবো আজকে যে ইলেকট্রিসিটি বোর্ডকে কীভাবে আমরা অতিরিক্ত টাকা দিই, এবং সেটা খুব একটা ছোটো টাকা নয়, অ্যামাউন্ট নয়, সেটা বেশ অনেকটাই বড়। এটা কি? এটা একটা ইলেকট্রিসিটি বিল। এই বিলের মধ্যে, এই বিলের যে অ্যামাউন্টটা দেখছো, তোমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ইলেকট্রিসিটি বিল একটা আসে। সেই বিলের অ্যামাউন্টে আমরা যদি ইচ্ছা করি তাহলে অনেকটা কমাতে পারি বিলের অ্যামাউন্টটা। তার প্রসেস কি চলো আজকে বুঝি। আমাদের বাড়ির মধ্যে অনেক কিছু যন্ত্র চলে যেগুলো চলা উচিত নয়, যেগুলো দরকার নেই, কিন্তু তাও চলে। ভিডিওটা শুরু করার আগে তুমি একটু তোমার চারিদিকে, তোমার বাড়িতে যে সমস্ত ঘরগুলো আছে যেখানে সুইচ বোর্ড আছে, সেই সুইচ বোর্ডগুলোকে একবার লক্ষ্য করো যে সেই সুইচ বোর্ডে কোন কোন সুইচগুলো অন করা আছে এবং সেটা আদৌ অন করা দরকার না সেটা বন্ধ করা উচিত। তারপর আমি বোঝাবো যে অন করে থাকার ফলে সেখানে তোমাদের কি কি লস হচ্ছে। এই যে বৈদ্যুতিক বিল আছে, সেই বৈদ্যুতিক বিলের মধ্যে তুমি কত এক্সট্রা টাকা পেমেন্ট করছো। ঠিক আছে? প্রথম যে জিনিসটা আমি তোমাদের লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে ইন্ডিকেটার। প্রত্যেকের বাড়িতে একটা ইন্ডিকেটার থাকবে। দেখো বোর্ড, একটা সুইচ বোর্ড লাগিয়েছে, সেই সুইচ বোর্ডের সঙ্গে একটা একটা করে ইন্ডিকেটার। কী জন্য? না কারেন্ট আছে না চলে গেছে সেটা বোঝানোর জন্য। কিন্তু এই একটা ইন্ডিকেটার তোমার মাসে 5 টাকা বিল কনজিউম করে। এটার হিসাব কি? এটার হিসাব একটা খুব ছোট হিসাব তোমাদেরকে বলে দিই, তোমরা নিজেরাও ক্যালকুলেশন করতে পারবে। আমি ধরলাম যে এই ইন্ডিকেটারটার ওয়াটেজ হচ্ছে 1 ওয়াট। তাহলে 1 ওয়াট সবসময় জ্বলছে, মানে যদি 1 মাসের চিন্তা করি তাহলে 24 ঘন্টা 30 দিন টানা চলছে, বন্ধ করার কোনো নিয়ম নেই। তাহলে কত ইউনিট কারেন্ট পড়বে সেটার নিয়ম হচ্ছে 1 ওয়াট 24 ঘন্টা 30 দিন। এটা হচ্ছে ওয়াট, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে দিন। একে 1000 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তত ইউনিট কারেন্ট পড়বে। এখানে যখন 1000 দিয়ে ভাগ করেছি তখন দেখা যাচ্ছে 0.72 বিওটি। বিওটি আর ইউনিট সেম জিনিস, 0.72 ইউনিট কারেন্ট পড়ছে। এবং আমরা যদি 1 ইউনিট কারেন্টের দাম 7 টাকা ধরি তাহলে 0.72 ইউনিট কারেন্টের দাম হবে 5 টাকা। অর্থাৎ কিছুই নেই, বাড়িতে সুইচ বোর্ডে যে একটা ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটার জ্বলার জন্য আমরা প্রত্যেক মাসে 5 টাকা করে সরকারকে অতিরিক্ত দিচ্ছি। এবার বাড়িতে যদি তুমি 5টা এরকম ইন্ডিকেটার লাগিয়ে রেখে দাও, প্রত্যেকটা ঘরে একটা করে, তাহলে 5 5 25 টাকা তুমি এক্সট্রা এই ইলেকট্রিসিটি বোর্ডকে পেমেন্ট করছো, যেটা দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। তাই যদি বাড়িতে এরকম ইন্ডিকেটার থাকে তাহলে আমি বলবো যে ইন্ডিকেটারগুলো খুলে ফেলো। ফালতু মাসে 5 টাকা করে কেন দেবে? এমনকি আমাদের যে মিটারে একটা ইন্ডিকেটার লাইট জ্বলে, সেই ইন্ডিকেটার একটা লাইট জ্বলানোর ফলেও সেই ইন্ডিকেটারটার ওয়াটেজ কিন্তু 1 ওয়াট। তার জন্যও কিন্তু আমাদের মাসে 5 টাকা করে দিতে হয়, কিন্তু সেটা আমাদের কোনো কাজে লাগে না, সেটা বৈদ্যুতিক দপ্তরে কাজে লাগে। তারা আমাদেরকে ইন্ডিকেট করতে সাহায্য করে যে কতটা কী হারে কারেন্ট পড়ছে সেটা দেখার জন্য, দীপ 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 করে জ্বলে। তো এই ইন্ডিকেটার, একটা ইন্ডিকেটার যেটা ইলেকট্রিসিটি বোর্ড থেকে দেয়, সেটারও কিন্তু মাসের খরচ হচ্ছে 5 টাকা, যেটা এমনিই আমাদেরকে দিতে হয়। তাহলে তুমি বুঝে দেখো যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে 2 কোটির উপর গ্রাহক আছে, এবং প্রত্যেকটা ঘর থেকে যদি এরকম 5 টাকা করে পায় তাহলে 10 কোটি টাকা ইলেকট্রিসিটি অফিসে এমনিই চলে যায়। মানে এমনিই ওরা কনজিউমারের কাছ থেকে 10 কোটি টাকা নিয়ে নেয়, শুধুমাত্র ওই ছোট্ট পাড়া যে একটা ইন্ডিকেটার আছে মিটারের মধ্যে লাগানো, সেই ইন্ডিকেটার থেকে। ঠিক আছে? তো প্রথম আমরা দেখলাম যে এই যে ইন্ডিকেটারটা আছে, ইন্ডিকেটারটাকে তুমি যদি বন্ধ করে দাও তাহলেই দেখবে কারেন্টের অনেকটা সাশ্রয় হচ্ছে। প্রতি মাসে 5 টাকা করে সাশ্রয় হবে একটা ইন্ডিকেটার থেকে। ঠিক আছে? তাহলে এটা গেল ফার্স্ট স্টেপ। এইভাবে আমরা ইলেকট্রিসিটির যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে কমাতে পারি। চলো এরপর দেখি আর কি আছে। এই যে টিভি, অনেক সময় কি হয় যে রাত্রেবেলা আমরা টিভি চালিয়ে শুয়ে পড়ি, দিয়ে কিছুক্ষণ পর আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, তখন আমরা কি করি,
রিমোটের সাহায্যে টিভিটাকে বন্ধ করি। টিভিটা এরকম একটা লাল লাইট ব্লিঙ্ক করে, টিভিটা কিন্তু বন্ধ হয়নি, টিভিটা এখন স্ট্যান্ড বাই মোডে চলে গেছে। তুমি মনে করেছো যে টিভিতে আমি বন্ধ করে দিয়েছি, টিভি থেকে তো কোনো কারেন্ট পড়ছে না। কিন্তু টিভি যদি স্ট্যান্ড বাই মোডে থাকে বা যে কোনো জিনিস যদি স্ট্যান্ড বাই মোডে থাকে, অর্থাৎ তার মেন সুইচটা যদি বন্ধ না করো, তাহলে কিন্তু সে কিছুটা পাওয়ার কনজিউম করবে। দেখা যায় যে টিভি যে পাওয়ারটা কনজিউম করে সেটা হচ্ছে 5 ওয়াটের পাওয়ার। তাহলে 1 ওয়াটের জন্য 5 টাকা যদি হয়, তাহলে 5 ওয়াটের পাওয়ার যদি টিভিটা মনে করো তুমি বন্ধ করতেই ভুলে গেলে, টিভির যে মেন সুইচটা বন্ধ করতে ভুলে গেলে, টিভিটাকে স্ট্যান্ড বাই মোডে রেখে দিয়েছো, মেন সুইচ বন্ধ করোনি, তাহলে মাসে তোমার এই 5 ইউনিটের জন্য 25 টাকা বিল আসবে। 1 ইউনিটের জন্য 5 টাকা যদি হয়, 5 ইউনিটের জন্য 25 টাকা বিল আসবে। তাহলে ওই স্ট্যান্ড বাই মোডে রেখার জন্য তোমার 25 টাকা বিল আসবে। তুমি একটু চিন্তা করে দেখো যে আমরা কত জিনিসকে এরকম স্ট্যান্ড বাই মোডে রেখে দিই, আমরা দরকার নেই মেন সুইচটা অন করে রেখে দিই। যেমন মোবাইল চার্জার, মোবাইলটা খুলে নিয়ে গেছি, কিন্তু মোবাইলের চার্জারটা যে পিনের সঙ্গে যুক্ত হয়ে আছে সেটাকে আমরা বন্ধ করি নাই। ওই মোবাইল চার্জার কিন্তু 5 ওয়াট করে শক্তি নষ্ট করবে। দেখা যায় কোন যন্ত্রে কত করে স্ট্যান্ড বাই মোডে ওয়াটেজ নষ্ট করে। টিভি যদি হয় 0.5 থেকে 5 ওয়াট পর্যন্ত স্ট্যান্ড বাই মোডে শক্তি নষ্ট করে। কম্পিউটার 2 থেকে 10, মনিটর 1 থেকে 5, প্রিন্টার 2 থেকে 10, স্ক্যানার 2 থেকে 5, রেফ্রিজারেটর কি হয় দেখবে মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে মানে সে কোনো কারেন্ট নষ্ট করছে তা নয়, সে কিন্তু 2 থেকে 10 ওয়াট পর্যন্ত কারেন্ট নষ্ট করছে। আর তোমার রেফ্রিজারেটর তো 2 থেকে 10 নয়, রেফ্রিজারেটর 5 থেকে 10 ওয়াট নষ্ট করছে। তাহলে রেফ্রিজারেটর কিন্তু কারেন্ট নষ্ট হচ্ছে সেই সময়, যখন দেখছি রেফ্রিজারেটর বন্ধ কিন্তু সে স্ট্যান্ড বাই মোডে আছে, সে কিন্তু এই পরিমাণ ওয়াটেজ নষ্ট করছে। মেন ফ্রিজার যদি হয়, মাইক্রোওয়েভ 2 থেকে 5 ওয়াট, সুইচ বন্ধ করতে ভুলে গেছো মাইক্রোওয়েভের। ফোনের চার্জার দেখো 2 ওয়াট, 0.5 থেকে 2 ওয়াট পর্যন্ত শক্তি নষ্ট করে। অর্থাৎ 2 ওয়াটের জন্য প্রত্যেক মাসে তোমার 10 টাকা করে বিল পড়বে এক্সট্রা। ল্যাপটপ চার্জার 2 থেকে 5 ওয়াট, রাউটার যেটা সবসময় চলে আমাদের বাড়িতে, যাদের বাড়িতে ব্রডব্যান্ড আছে সে 2 থেকে 10 ওয়াট পর্যন্ত শক্তি নষ্ট করে। মোডেম যাদের আছে তাতে 2 থেকে 10 ওয়াট পর্যন্ত শক্তি নষ্ট করে। তাহলে যখনই আমরা কোনো এরকম ইলেকট্রিসিটির কোনো একটা যন্ত্রকে বন্ধ করব, তখন কিন্তু মেন সুইচ দিয়ে বন্ধ করব, স্ট্যান্ড বাই মোডে রাখবো না। স্ট্যান্ড বাই মোডে রাখলে কিন্তু সে সর্বদা কিছু করে ওই ইলেকট্রিসিটি নষ্ট করবে, এবং আমাদের ইলেকট্রিসিটির যে বিলটা সেই বিলটাও বাড়বে। ছোটো ছোটো এই জিনিসগুলো যদি লক্ষ্য করো, তাহলে আমরা খুব ইজিলি মাসে 100 থেকে 200 টাকা আমরা সেভ করতে পারি। চলো আর কি করতে পারি। এরকম একটা কয়েল, তাই না, এরকম একটা মশা মারার কয়েল আমরা কি করি, দরকার নেই রাত্রেবেলা শুয়ে পড়েছি মশারি টাঙিয়ে, তাও ওই কয়েলটা জ্বালিয়ে রেখেছি, বা ভুলে গেছি বন্ধ করতে, সেটা সারাদিন সারা রাত জ্বলছে, দরকার নেই তাও জ্বলছে। এই কিন্তু এর ওয়াটেজ কিন্তু প্রায় 50 ওয়াটের কাছাকাছি, 40 থেকে 50 ওয়াটের ওয়াটেজ হয়। তার মানে বুঝতে পারছো এ মাসে কিছুই নয়, প্রায় 250 টাকার মতন বিল নষ্ট করবে। প্রতি মাসে 36 ইউনিট করে কারেন্ট পড়বে এবং 250 টাকা করে বিল ও তৈরি করবে। তার মানে তুমি যদি এই গুড নাইট কয়েল, এই কয়েলগুলোকে যদি একটু ঠিকঠাক জ্বালাও, যখন আমার দরকার নেই তখন যদি সুইচটা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তুমি অনেক টাকা সেভ করতে পারো। নেক্সট দেখি চলো, ফ্যানের সঙ্গে সবসময় এরকম একটা ডিজিটাল মিটার রেগুলেটর লাগানো উচিত। তোমার দরকার নেই যে ফুল স্পিডে ফ্যানটা চালানোর, তুমি কি করলে রেগুলেটরের সাহায্যে ফ্যানের স্পিডটাকে কমিয়ে দিলে। আমি বলছি ডিজিটাল রেগুলেটর কি করে, ডিজিটাল রেগুলেটর আমাদের কারেন্টকে সেভ করে। আগেকার দিনের যে রেগুলেটর ছিল সেই রেগুলেটরগুলো নয়, এই এখনকার ডিজিটাল রেগুলেটর এ কম ওয়াটেজ পাঠায়, ফ্যান আস্তে ঘোরে, কারেন্ট সেভ হয়। ফুল স্পিডে আমাদের দরকার নেই, যেটুকুনি স্পিড দরকার সেইটুকুনি স্পিডের মধ্যে আমরা ফ্যান চালাবো। চলো, সেকেন্ড হচ্ছে, এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইটের ব্যবহার। আমরা আগে ফিলামেন্ট বাল্ব ব্যবহার করতাম, 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব। তো 100 ওয়াটের ফিলামেন্টের বাল্ব সে অনেক দিন চলে গেছে। এখন কি চলে এসছে, এলইডি, মাঝে এসেছিল সিএফএল। তো চেষ্টা করবো বাড়িতে যত রকমের বাতি আছে সব বাতিগুলোকে এলইডিতে কনভার্ট করা, কারণ একটা 40 ওয়াটের এলইডি আগেকার দিনের প্রায় 200 ওয়াটের বাতির সমতুল্য। ঠিক আছে, তাহলে 20 ওয়াট
দরকার পড়লে 10 ওয়াট, তারপর যদি বেশি দরকার হয় তাহলে ম্যাক্সিমাম 40 ওয়াট, তার সেই ওয়াটের বেশি কিন্তু এলইডি দরকার নেই। আর আমরা কি করব, যখন যে ঘরে লাইট ফ্যান আমাদের দরকার নেই তখন চেষ্টা করব সেই ঘরে লাইট ফ্যানের সুইচটা বন্ধ করা, তাহলেও কিন্তু অনেকটা কারেন্ট সেভ করা যায়। এতে দুটো জিনিস সেভ হবে, একটা তো আমাদের টাকা পয়সা তো সেভ হবেই, 2 নম্বর ইলেকট্রিসিটি তৈরি করার জন্য অনেক কিছু নষ্ট হয়, কয়লা পোড়াতে হয়, তাই না? তাহলে এই কয়লাটাও অনেকটা সেভ হবে। নেক্সট চলো, এই যে ফ্রিজ যেটা আছে, ফ্রিজের দরজাটা আমরা খুলে রেখে দিই। মাঝে মাঝে কী হয় যে যতটা সময় দরকার নেই তার থেকে অতিরিক্ত সময় আমরা ফ্রিজের দরজাটা খুলে রেখে দিই, এবং তার সঙ্গে ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে যদি ফ্যান চলে তাহলে কিন্তু ফ্রিজের যে ঠান্ডাটা আছে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তাই ফ্রিজের দরজা খোলার সময় আমরা খেয়াল রাখবো যাতে ফ্যান না চলে, ফ্যানটাকে বন্ধ করে দেবো, তারপরে ফ্রিজের দরজাটা খুলবো। যদি ফ্যান চলে তাহলে ফ্রিজের ভেতরকার যে ঠান্ডা খুব তাড়াতাড়ি বাইরে চলে আসে, এবং সেক্ষেত্রে আবার ঠান্ডা করতে গিয়ে ফ্রিজকে অনেক বেশি ইলেকট্রিসিটি নষ্ট করতে হয়, ইলেকট্রিসিটি বিল বাড়বে। প্রথমত ফ্রিজের দরজা কম খুলবো, এবং যদি ফ্রিজের দরজা যখন খুলবো তখন খেয়াল রাখবো যেন ফ্যানটা না চলে, এটাতেও কিন্তু অনেক ইলেকট্রিসিটি সাশ্রয় হয়। নেক্সট হলো এসি ব্যবহার ক্ষেত্রে, যাদের বাড়িতে এসি আছে তাদের ক্ষেত্রে বলবো যে এসিকে কখনোই 18-19 এরকম টেম্পারেচারে চালানো উচিত নয়। অত কম টেম্পারেচার আমাদের শরীরের পক্ষে সহ্য হয় না। আমাদের শরীরের পক্ষে আদর্শ টেম্পারেচার হচ্ছে 24-25, 26ও খুব ভালো আরাম লাগে। তুমি এই যে 1 ডিগ্রি করে বাড়ছে, 1 ডিগ্রি করে বাড়ানো মানে তুমি 5 ইউনিট করে সেভ করবে। তাহলে একটা এসিকে যখন চালাবো তখন তার টেম্পারেচারটাকে 25 কিংবা 26-এ সেট করে রাখবো। প্রত্যেক মাসে 10-15 ইউনিট করে আমার ইলেকট্রিসিটি বাঁচবে। 10-15 ইউনিট যদি বাঁচে তাহলে প্রায় 100-150 টাকা আমাদের বাঁচবে, তাই না? তাহলে চেষ্টা করবা যে এসিকে যেন আমরা 25-26-এর মধ্যে চালাই, তাতে আমাদের ঘর ঠান্ডা হবে, শরীরও আরাম থাকবে, শরীর অনেক ভালো থাকবে, এবং তোমার ইলেকট্রিসিটি বাঁচবে। আরেকটা জিনিস খেয়াল করা উচিত, এসি চালানোর সময় যেন যে ঘরে এসি চলছে সে ঘরের প্রত্যেকটা জানলা দরজা বা কোনো ছিদ্র একবার টাইটলি বন্ধ থাকে, যেন কোনো ছিদ্র না থাকে, যাতে করে ঘরের ঠান্ডা বাতাসটা বাইরে বেরিয়ে যায়। কারণ খুব সাধারণ ব্যাপার, যখনই ঘরের ঠান্ডা বাতাস বেরিয়ে চলে যাবে এসিকে আরও বেশিক্ষণ চলতে হবে সেই ঠান্ডাটাকে নিয়ে আসার জন্য, ফলে ইলেকট্রিসিটি বেশি খরচ হবে। নেক্সট, আমরা যখন যন্ত্র কিনবো, ইলেকট্রিক্যাল যন্ত্র কিনবো, তখন এই এনার্জি রেটিংটা দেখে কিনবো। যেমন এটাতে আছে 3.5 স্টার আর এটাতে আছে 5 স্টার, দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো এখানে লেখা আছে এ পার ইয়ার 872 ইউনিট করে খরচ করে। যদি আমরা কন্টিনিউ এই ধরনের যন্ত্র চালাই, এটা যে যন্ত্র এসি হতে পারে, এটা মেনলি এসির জন্যই লেখা আছে, তাহলে প্রতি বছরে 872 ইউনিট খরচ করবে। সেই জায়গায় এটা যখনই 5 স্টার কিনবো তখনই 176 ইউনিট খরচ করবে, অনেক ইউনিট কম। ইলেকট্রিসিটি বিলের মধ্যে অনেক পার্থক্য হয়। যদিও আমি যখন 5 স্টার মেশিন কিনবো তখন তার দাম অনেক বেশি হয়, কিন্তু 5 স্টার মেশিন যখন কিনবো তখন আমার ইলেকট্রিসিটি বিল কনজামশন অনেক কম হবে, আমার কারেন্টের বিল অনেক কম আসবে। তাই চেষ্টা করব আমরা 5 স্টার রেটিংওয়ালা ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করতে। দেখবে নিচে লেখা থাকবে, যখন এই স্টারটা দেবে পার ইয়ারে কত ইলেকট্রিসিটি কনজিউম করবে সেটা লেখা থাকে, ঠিক আছে? আর সবচেয়ে লাস্টে আমরা বলবো, তো আমাদের ভবিষ্যৎ হচ্ছে এই সোলার প্যানেল। তাহলে আমরা চেষ্টা করব বাড়িতে সোলার প্যানেল লাগাতে। সোলার প্যানেল লাগালে একটা সুবিধা হবে যে তোমাদের ইলেকট্রিসিটি বিল প্রায় 0 হয়ে যাবে, এবং সোলার প্যানেলের খরচ এককালীন হয়তো 1 লাখ বা 1.5 লাখ টাকা খরচ হবে, এবং সোলার প্যানেলের সাহায্যে তুমি অন্ততপক্ষে মিনিমাম 20 থেকে 25 বছর তুমি নিজের বাড়ির যে ইলেকট্রিক কনজামশন আছে সেটা চালাতে পারবে। বোঝা গেল? তো আশা করি পুরো লেকচারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং সেটা তোমরা নিজেদের জীবনেও কাজে লাগাবে।